নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত। এই সময়টা আইডিয়াল টাইম তো, কারণ এই সময়ে আমরা আইডিয়াল ইনস্টিটিউটের বিভিন্ন উইংসের কথা বলি, নানান রকম সুবিধার কথা তোমাদের সামনে তুলে ধরি। শুধুমাত্র তোমরা নয়, যারা 7টার এই ইম্পর্টেন্ট টাইমে টিভির সামনে রয়েছেন, যে সমস্ত পেরেন্টসরা, তারা বহুবার আমাদেরকে বলেছেন, সিটিভিএনে আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা আমাকে বলেছেন যে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কোন কলেজে আমরা ভর্তি করব, কিভাবে আমরা পড়াবো, কি কোর্স আমরা সিলেক্ট করব, আলটিমেটলি যারা পড়াবেন তারা কারা, তারা কেমন, হ্যাঁ, ক্যাম্পাসটা কেমন, ইনফ্রাস্ট্রাকচার কেমন, অ্যালবেনাইরা কীরকম, ফার্দার ক্যারিয়ার ফেসিলিটি কী কী রয়েছে, এরকম হাজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই আইডিয়াল টাইম। আর আমরা এখন আলোচনা করছি আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিং নিয়ে। যারা নার্সিং নিয়ে পড়াশুনো করতে চাও তাদের জন্য মনে রেখো যে এপিসোডটা একটা গোল্ডেন এপিসোড তোমাদের জন্য। এসো, আমি দুজন তোমাদের সবাইকে বা আপনারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, আমাদের দুজন রেসপেক্টেবল গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ম্যাডাম সুচন্দ্রা চক্রবর্তী, প্রিন্সিপাল অফ আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিং। স্বাগত জানাবো সুচন্দ্রা ম্যাডামকে আজকের অনুষ্ঠানে। সঙ্গে অ্যাসোসিয়েট প্রফেসর বিদিশা মিশ্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি বিদিশা ম্যাডামকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে সুচন্দ্রা ম্যাডামের কাছে, যে এখন যারা টিভির উল্টো দিকে রয়েছে, মনে একটা ইচ্ছে যে অনেকেরই রয়েছে যে আমরা হয়তো ডাক্তার হলে ভালো হতো, বা ডাক্তারি প্রফেশনটাকে আমাদের ভালো লাগে, হ্যাঁ, বা হসপিটাল ইন্ডাস্ট্রির যে এখন নাও ইট ইজ আ গ্রোয়িং ইন্ডাস্ট্রি, এর বিভিন্ন জায়গায় কাজ করা আমাদের খুব ভালো লাগে। তাদের জন্য নার্সিং তাদের স্বপ্ন পূরণের কতটা পূরণ করতে পারবে? মানে এটা কি পার্শিয়াল পূরণ হবে, নাকি মেডিকেল ফ্যাটার্নিটিদের সঙ্গে থাকতে থাকতে বলা যেতে পারে স্বপ্নটা পুরোটাই পূরণ হবে? সুচন্দ্রা ম্যাডাম। নার্সিং বলবো একই মানে জয়েন্ট দিয়েই, যেমন ডাক্তারিতেও স্টুডেন্টরা যাচ্ছে, আবার জয়েন্ট দিয়েই কিন্তু নার্সিংয়েও আসতে হচ্ছে। তো এটা নার্সিং ইজ আ সেপারেট কোর্স। এমবিবিএস বলি বা আদার্স যে প্যারামেডিক্যাল কোর্স যেগুলো আছে, এগুলো সমস্ত যার যার নিজস্ব জায়গায় তাদের একটা নিজস্ব পরিচিতি তৈরি হচ্ছে। বাট নার্সিংয়ের দিক থেকে আমি যদি বলি, নার্সিংটা কিন্তু ওই বিএসসি বা জিএনএম এইটুকুনির মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা কিন্তু এরপরে জিএনএম করলে যেমন তারপরে আবার পরীক্ষা দিয়ে জয়েন্ট দিয়ে তারা সেটা বিএসসি মানে ডিপ্লোমা থেকে ডিগ্রি কোর্স করতে পারবে। আবার ডিগ্রি কোর্স শুধু বিএসসির যেটা বেসিক লেভেল ডিগ্রি, শুধু সেখানে থেমে থাকার রাস্তাটা তাদের শেষ হয়ে যায় তা নয়, তারপরে তারা সেখানে মাস্টার ডিগ্রি করতে পারবে, সেখান থেকে পিএইচডি করতে পারবে। মানে তারা যে কোনো দিকে স্কলার হওয়ার একটা কিন্তু সুযোগ তাদের থাকে। ঠিক, তার মানে এই সুযোগগুলো তোমরা নিতে পারবে। তোমাদেরকে আগেভাগেই বলে রাখি, দেখো নিচে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই যে 7449334888 এবং 7449522271। এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। কাউন্সিলাররা ওয়েট করছেন, তোমরা ফোন করলেই তারা তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। বলা যেতে পারে যে স্বপ্নের প্রথম ফোন, স্বপ্নের প্রথম উত্তর তোমরা পাবে। আরেকটা অপরচুনিটি রয়েছে, বিদিশা ম্যাম এবং সঙ্গে সুচন্দ্রা ম্যামের সঙ্গেও হয়তো তোমরা কথা বলতে চাইছো, রাদার এই প্রোগ্রামে অংশ নিতে চাইছো, তার জন্য তোমাদের একটা ভার্চুয়াল নাম্বার রয়েছে। দেখো এই যে এইখানে সরাসরি ফোন করবার জন্য 6292242337, এই নাম্বারেও তোমরা ফোন করতে পারো। তাহলে তোমাদের গলা যেরকম লাইভ স্টুডিওতে আমরা পাবো, সঙ্গে সুচন্দ্রা বিদিশা ম্যাডাম দুজনেই তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি দ্বিতীয়তে প্রশ্নে আসি। এখানে দুটো কোর্স রয়েছে, আমি গত সপ্তাহ আলোচনা করছিলাম। বিদিশা ম্যাডাম, আমাকে এই দুটো কোর্স সম্পর্কে একটু বলুন নার্সিংয়ের। একটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, একটা হচ্ছে ডিগ্রি কোর্স। এটা একটু বলুন। আর একটা জায়গা আমাকে একটু ক্লিয়ার করুন যে কারা অ্যাকচুয়ালি ডিপ্লোমার জন্য এলিজিবল হবে, আর কারাই বা ডিগ্রির জন্য এলিজিবিলিটি আছে, কাদের হবে আর কি। তো ডিপ্লোমা কোর্স মানে জিএনএম নার্সিং, জেনারেল মিডওয়াইফারি। তো সেটা 3 বছরের কোর্স আফটার এইচএস। সেখানে কারো যদি সায়েন্স, আর্টস বা কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সে পড়তে পারে। আচ্ছা, অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা জয়েন্ট হয়, সেটাতে জয়েন্ট দিতে হবে। আর এর মার্কস কি 40-45% মিনিমাম মার্কস। ওকে ওকে। আর যদি কারোর সায়েন্স থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই কম্বিনেশন থাকতে হবে, ইংলিশ, তো সেক্ষেত্রে সে বিএসসি নার্সিং পড়তে পারে, যেটা 4 ইয়ার্সের কোর্স, যেটাকে আমরা ডিগ্রি কোর্স বলি। তো সেটাও জেনপ্যাস বলে একটা এক্সাম হয় ওয়েস্ট বেঙ্গলে, সেখানে অ্যাপিয়ার হতে হবে এবং সেই র্যাঙ্ক ওয়াইজ
তারা কলেজ পাবে, অ্যালট হবে। আচ্ছা, অথচ মানে যদি- এইচএসএ সাবজেক্টগুলোর ক্ষেত্রে যারা ডিপ্লোমা করতে চাইবে তাদের ওরকম কোনো স্ট্রিক্ট বাউন্ডারি না, নেই, না। তারা যে কোনো স্ট্রিম থেকে আসতে পারবে আসতে পারে। এবং তাদের নাম্বার মোটামুটি প্রায় 45% থাকতে হবে। আর অন্যদিকে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে, তাহলে তারা নার্সিং এর 4 ইয়ার্সের ডিগ্রি BSc, কোর্স করতে পারবে। একদম। আমি রাইট? হ্যাঁ, একদম। এটাই তো। জয়েন্টটা দিতেই হবে, মাস্ট বি। জয়েন্টটা দিতে হবে, হ্যাঁ সেটা তো আপনি বললেনই, জয়েন্টটা দিতেই হবে। এবং তাতে আচ্ছা, এবার হচ্ছে আমি তো জয়েন্ট দিলাম বা জয়েন্টে আমার একটা র্যাঙ্ক হলো, এবার কলেজ বাছাই করবার ক্ষেত্রে দেখুন কলেজের তো অভাব নেই আমাদের পশ্চিমবঙ্গে বা শহর কলকাতা বা তার উপকণ্ঠে প্রচুর ব্র্যান্ডিং এর প্রচুর কলেজ রয়েছে যারা নার্সিং নিয়ে পড়ান। আমার কথা হচ্ছে যে আমি কেন আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিংকে সিলেক্ট করব? ঠিক আছে সুচন্দ্র ম্যাডাম, আমাকে একটা কথা বলুন তো, যে কলেজকে বাছাই করবার ক্ষেত্রে আমাদের কি কি অ্যাপ্রুভাল দেখা উচিত ফার্স্ট? দ্বিতীয়ত আমার একই সঙ্গে প্রশ্ন যে আমি আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিংকেই বা কেন বাছবো? এক নম্বর আমি যদি বলি অ্যাফিলিয়েশনের কথাটা, অ্যাফিলিয়েশনে আমাদের ফার্স্ট যেটা দেখা উচিত সেটা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, আইএনসি অ্যাপ্রুভাল, ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল, স্বাস্থ্য ভবন বা ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল। এই কয়েকটা জায়গাকার অ্যাপ্রুভাল মাস্ট। মানে একটা কলেজকে সাস্টেন করতে গেলে এই মানে অ্যাফিলিয়েটেড এই বডিগুলোর যদি অ্যাফিলিয়েশন না থাকে সেই কলেজ টিকে থাকতে পারবে না, তারা স্টুডেন্ট অ্যাডমিশনও করাতে পারবে না। তো তাই জন্য এই একদম ওটা লাগবেই, ঠিক আছে? না হলে এর পরবর্তীকালে যদি এই অ্যাফিলিয়েশনগুলো না দেখে বাবা মারা সেই কলেজগুলোতে ভর্তি করায়, তার পরবর্তীকালে যে প্রবলেমটা তাদের ফেস করতে হয় সেটাও বলে দিই, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার পেতে ভীষণ অসুবিধা হয়ে যায় কাউন্সিল থেকে। তার মানে পড়ার পরে যে সার্টিফিকেট পাবে অ্যাকচুয়ালি ঘুরিয়ে ফিরিয়ে তার কোনো ভ্যালু নেই। এক্স্যাক্টলি, মানে এই নিয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই নিয়ে অনেক অসুবিধা অনেক কলেজের স্টুডেন্টরা ফেস করেছে অলরেডি। তো একটা প্যারেন্টসদের জন্য এটা আমার একটা মানে মাস্ট, আপনারা দেখে নেবেন যে কলেজেই আসবেন বা যাবেন বাচ্চাদেরকে নিয়ে, অ্যাফিলিয়েশনগুলো চেক অবশ্যই করবেন। নেক্সট যদি আমি বলি কেন, ওয়াই আইডিয়াল ইজ আইডিয়াল, এটা একটা বিশেষ এক্সাম্পল। কারণ প্রথম কথা, আমাদের ক্লাসরুম, ল্যাব এবং টিচিং ফেসিলিটি যেটা রয়েছে, টিচার আমাদের প্রত্যেকে বিশিষ্ট টিচাররাই রয়েছে এবং তারা যথেষ্ট এক্সপিরিয়েন্সড টিচার। ল্যাব ফেসিলিটি আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ল্যাব আমাদের কলেজের মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা গ্রুপের কিন্তু মানে ভালো রকম মানে প্রশস্ত ক্লাসরুম যদি আমরা বলে থাকি, একদম ভালো ক্লাসরুম রয়েছে। এছাড়াও আদার্স ফেসিলিটির মধ্যে আমি আসছি, সেখানে কিন্তু ওরা নানান রকম জায়গায় ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স করার সুযোগ পায়, যেটা আমাদের গভর্নমেন্টের অনেক রকম জায়গা যেগুলো রয়েছে, জেএনএম হসপিটাল, নৈহাটির সেখানে স্টেট জেনারেল হসপিটাল, তা এছাড়া রয়েছে চাকদার আমাদের সাব ডিভিশন হসপিটাল রয়েছে, রানাঘাট হসপিটাল রয়েছে। এই হসপিটালগুলো তো রয়েইছে, যেগুলো আমরা স্বাস্থ্য ভবনের কাছ থেকে পারমিশন নেওয়ার পরেই এই সমস্ত জায়গাগুলোতে স্টুডেন্টদেরকে পাঠাতে পারি। এছাড়া বিশেষভাবে আমরা যেখানে স্টুডেন্টদেরকে পাঠাই এবং তারা তাদের কেরিয়ার মানে সেখানে ভালোভাবে গড়ে তুলতে পারে, সেটা হচ্ছে এইমস, কল্যাণী এইমসে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে পাঠাই এবং সেখান থেকে তারা তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করে। সেটা মনে হয় আদার্স অন্য কোনো কলেজের ক্ষেত্রে সেটা সুবিধাটা পায় বলে আমার মনে হয় না। এটা একটা বিশেষ জায়গা যেখানে স্টুডেন্টরা আসলে কিন্তু। আর একটা বড় ফেসিলিটি হচ্ছে কমিউনিকেশন, একদম স্টেশনের গায়ে এই কলেজটা, যেখানে স্টুডেন্টদের আসা যাওয়া ক্ষেত্রে ভীষণ সুবিধা তারা পায়। আমরা যখন আপনি সুচন্দ্র ম্যাডাম কথা বলছেন তখন পাশে আমরা বেশ কিছু ছবি দেখাচ্ছিলাম। হ্যাঁ, এই ছবিগুলো কি কলেজেরই ছবি নাকি আপনাদের এআই এর মাধ্যমে তৈরি করা বা ডাউনলোড করা? না, আমরা তো রিয়েল পিকচার, একদম রিয়েল পিকচার। এবং আমরা ওই জন্য আগে যে কোনো প্যারেন্টসদেরকে বলি যে আপনারা কলেজ পর্যন্ত আগে আসুন, ক্যাম্পাস একদম কলেজের ক্যাম্পাস পর্যন্ত আসুন। মানে এটাও আপনাদের এই স্টুডেন্টই এরা? একদম, আমাদের নানান রকম প্রোগ্রাম যেগুলো হয়ে থাকে আমাদের হলে ভাবছি অনেক প্রচুর স্টুডেন্ট। ঠিক আছে, আপনি এই 2021 সাল থেকে শুরু হয়েছে 60 ক্যাপাসিটিতে, অনেক স্টুডেন্ট এখন আমাদের। যাক, আমাকে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিন ম্যাডাম, যে 2021 সাল থেকে শুরু হয়েছে, আমরা কোনো জিনিস কিনতে গেলে, কোনো জিনিসে ভর্তি হতে গেলে, কিছু করতে গেলে
আমরা তার পাস্ট বা প্রিভিয়াস হিস্ট্রিটা একটু দেখার চেষ্টা করি। আপনাদের 21 থেকে মানে এমন একটা সময় আপনারা শুরু করেছেন, গতদিন স্যার বলছিলেন যে দ্যাট ওয়াজ দ্য কোভিড টাইম অ্যান্ড হাইলি রিস্ক জোন, মানে যখন অ্যাকচুয়ালি সারা পৃথিবী ঘরের মধ্যে, তখন আপনারা বাইরে বেরিয়ে আসা শুরু করলেন বা এমন কিছু রিপ্রোডাকশন শুরু করলেন যে যারা অ্যাকচুয়ালি ওই সময় রিস্ক নিয়ে কাজ করেছে, মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইন আ টাইম অফ কোভিড। এই যে নার্সিং ফেটার্নিটি যারা বা এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা তো অ্যাকচুয়ালি জীবন মৃত্যুর চ্যালেঞ্জ নিয়েছে। মানে বহু মানুষ তো মারাও গেছেন, আমি যদ্দূর মানে মানুষ বলতে নার্সেরা অনেকে প্রাণ ত্যাগ করেছেন। এবং যেভাবে ঘন্টার পর ঘন্টা পিপিই কিট, আমরা এই কথাগুলো আজকাল ভুলে যাই, যে পিপিই কিট পরে কাজ করেছেন, এটা কিন্তু শুধুমাত্র ওই মাইনে আমি কত পাবো সেটা চিন্তা করে কাজ করেননি। আমার মনে হয় দ্যাট ইজ দ্য হাইলি ডেডিকেশন ফর দ্য ওয়ার্ক, যেটা মানে দ্যাট হ্যাজ প্রুভড, এর আগে অলরেডি তারা প্রুভ করেছে। আপনি আমাকে একটু বলুন বিদিশা ম্যাডাম, এই যে ডেডিকেশন, মানে আপনি তো একটা এডুকেশনাল ক্রাইটেরিয়ার কথা বললেন একটু আগে, আমার প্রশ্ন হচ্ছে সাইড বাই সাইড একাডেমিক ক্রাইটেরিয়ার পাশাপাশি আর কোন কোন বিষয় আপনারা দেখতে পান? মানে আপনারা কি বুঝতে পারেন যে এই মেয়েটি বা এই স্টুডেন্টটি পরবর্তীকালে গিয়ে শাইন করবে এবং এমন একটা কিছু করবে যেটা কলেজ, মানে নিজের নাম নয়, কলেজ, দেশ, দশের নাম উজ্জ্বল করবে? মানে আমি বলতে চাইছি ম্যাডাম, আরেকটু ক্রিটিসাইজ করে বলুন যে ওর শরীরী ভাষা কি থাকে, অ্যাকচুয়ালি ডিমান্ড কি থাকে, কোয়েঞ্চটা কি থাকে, একটু বলুন আমায়। দেখুন, আমার কোয়ালিফিকেশন আছে, আমি পরীক্ষায় র্যাঙ্ক করলাম, দিয়ে কলেজে ভর্তি হলাম, কিন্তু আমার মাল্টিটাস্কিং করা বা আমার খেটে পড়ার যে জিনিস, মানসিকতাটা, কারণ নার্সিংয়ে কিন্তু ওই আর 5টা কোর্সের মতো নয় যে আমি যখন খুশি আসবো, চলে যাব, ক্লাস হচ্ছে না তো আমি কলেজে এলাম না। আমাদের ক্লিনিক্যালে 100% অ্যাটেন্ডেন্স এবং থিওরিতে 80% অ্যাটেন্ডেন্স, এটা আইএনসি থেকে বাধা। সেখানে এটা আমাকে কমপ্লিট করলে তবে আমি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাবো। তো সেখানে একদমই তাই। তো সেখানে আমাকে ফিজিক্যালি অবভিয়াসলি সাউন্ড থাকতে হবে, কারণ আমি কামাইয়ের পর কামাই করছি, কোর্স এগিয়ে যাচ্ছে। একটা দিনও এমন মনে হয় না আমাদের কারিকুলামে আছে যে দিনটা কিছু নেই, কিছু না কিছু আছে, অ্যাটলিস্ট রিক্রিয়েশনাল কিছু হলেও থাকবে। তো সেজন্য স্টুডেন্ট এবং টিচার সবাইকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। তো যারাই নার্সিং পড়তে আসবে মনে করছো, তাদের উদ্দেশ্যে বলবো ভালো করে পড়াশোনার সাথে সাথে মাল্টিটাস্কিং করতে জানতে হবে। এবং প্রথমে আমরা একটা ওথ নিই, শপথ নিই, সেই শপথটার কথা আমাদের সারা জীবন মনে রাখতে হয়। বিকজ আমি সবসময় একটা কথা ছোটোবেলা থেকে, মানে যবে থেকে আমি প্রফেশনে যুক্ত তবে থেকে শুনে বড় হয়েছি, এখনও মানি, সেটা হচ্ছে ওয়ান্স ইউ আর নার্স অলওয়েজ আ নার্স। তো তোমাকে সেটা মাথায় রাখতে হবে। এবং আমার মনে হয় এই কোর্সটার মধ্যে একবার ঢুকে গেলে ইউ উইল অ্যাডাপ্ট দিস অটোমেটিক্যালি, সেটার জন্য আলাদা কিছু চাই না, মানে পরিস্থিতি তৈরি করিয়ে দেবে, একদমই তাই। পরিস্থিতি ডিমান্ড, মানে অ্যাকর্ডিং টু ডিমান্ড আপনি আপনার মতো তৈরি করে নেবেন। তবে আবারও এখন বলি দাঁড়িয়ে, আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিং, যাদের জার্নিটা 21 সাল থেকে, এটা 26 সাল চলছে, কিন্তু এর মধ্যেই প্রচুর স্টুডেন্ট তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। হ্যাঁ, এটা কি হয়, অ্যালুমিনাই বেস যখন খুব স্ট্রং হয়, তখন যারা নতুন জুনিয়র স্টুডেন্ট যারা পাস আউট হয়ে জুনিয়র বলাটা ভুল, বরঞ্চ কারেন্ট ইয়ার স্টুডেন্ট যারা কারেন্ট ইয়ার পাস আউট হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু জব ফিল্ডে, মানে তারা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, মানে হসপিটাল ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, তাদের অনেক সুবিধা হয়। দেখা যাচ্ছে যে তাদের ইমিডিয়েট যিনি সুপিরিয়ার, তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি তা আপনার কলেজ থেকে বিলং করছেন, এটা সুবিধা। আমাকে একদম প্রিসাইজলি তোমাদের যেটা সবচেয়ে লক্ষ্য থাকে, মানে জানার ইচ্ছে থাকে, সেটা হচ্ছে কেরিয়ার অপরচুনিটিতে আমরা পশ্চিমবঙ্গে পড়াশুনো করছি, করার পরে আমরা কি বিদেশে গিয়ে, কারণ বিদেশেও হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির দিন দিন কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের এখানে তো প্রচুর হচ্ছে। এর মধ্যেই গত প্রোগ্রামে আইডিয়াল ইনস্টিটিউটে মনে আপনাদের সিইও স্যার বলছিলেন যে নিউ টাউনে একটি নতুন হাসপাতাল তৈরি হচ্ছে, খুব সম্ভবত আদানি গ্রুপের কোলাবোরেশনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে, যেখানে 1000 বেড অপশান তৈরি হচ্ছে। এবং এই যে আগে আমরা আজ থেকে 10-15 বছর আগে যা দেখতাম নার্সিংহোম বা প্রাইভেট হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো তো এখন প্রচুর বেড়েছে। মানে আমার পাড়াতে আগে একটাও নার্সিংহোম ছিল না, এখন সেখানে মনে হয় 8-10টা নার্সিংহোম আছে, এরকম ব্যাপার আর কি। তো এইটা আমি জানতে চাইছি, কেরিয়ার অপরচুনিটি দেশে কতটা, আমি সুচন্দ্রা ম্যাডামের থেকে জানতে চাইবো, বিদেশে কেরিয়ার অপরচুনিটি কতটা, বিদিশা ম্যাডাম আমাদের বলবেন। প্রথম সুচন্দ্রা ম্যাডাম। দেশে যদি আমি বলি তাহলে আমি ছোট, মানে আমাদের যেহেতু কলেজটা প্রথম কথা ওয়েস্ট বেঙ্গলে, আমি সেখান থেকে শুরু করছি। আমাদের অনেক বাচ্চারা আছে যারা নাকি প্রথম পড়ার ক্ষেত্রেই
হয়তো ফিস কম দেখছেন বা নানান রকম অন্যরকম সুবিধা পাবে বলে ভেবে বাইরে পড়তে চলে যাচ্ছে। কিন্তু বাইরে পড়তে চলে গেলে, বাইরে ইন দ্যাট সেন্স ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, উড়িষ্যায় চলে যাচ্ছে বা যেখানে চলে যাচ্ছে, তাদের একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন পেতে অসুবিধা হয়। ওরা তো বাইরের স্টেট থেকে রেজিস্ট্রেশন নিয়ে আসে, তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসে ওদের আবার সেটাকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাম্বার আবার জেনারেট করতে হয়। সেটা করতে কিন্তু বেশ খাটুনি করতে হয়। তখন সেই পিরিয়ডটার মধ্যে যদি দেখা যায় যে একটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে যেটা নাকি ওয়েস্ট বেঙ্গলের জন্য, তখন কিন্তু সেই বাচ্চাগুলো অ্যাপ্লাই করতে পারে না যতদিন না তারা ওই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা পাচ্ছে। এবং রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাম্বার পেতে গেলে বাইরের স্টেট থেকে পাশ করার পরে 6 মাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো জায়গার সঙ্গে যুক্ত থাকতে হয়। তারপরেই আমাদের নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাম্বার দিতে রাজি হন। কিন্তু সেটাও একটা প্রসেস, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাম্বার পাওয়াটা। এটা হচ্ছে 1 নম্বর, যেটা নাকি প্রবলেম ফেস করতে পারে তারা। এছাড়া আমি বলবো গভর্নমেন্টের তো এখন প্রচুর রিক্রুটমেন্ট বেরোচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে যেখানে যা রিক্রুটমেন্ট বেরোচ্ছে সেইখানে কিন্তু আমাদের নার্সরা সেটাতে অ্যাপ্লাই করতে পারে। সেখানে মিলিটারি নার্সিং আছে, সেখানে নানান রকম ওএনজিসি বলুন বা যে যে সেক্টরগুলো আছে সেইখানে নার্স রিক্রুটমেন্ট হচ্ছে। এছাড়া আর একটা খুব ছোট কিন্তু চোখের আমাদের অ্যাডভার্টাইজমেন্ট থেকে চলে যায়, সেটা হচ্ছে স্কুল হেলথ নার্স, যেটা কিন্তু অনেক সিবিএসসি স্কুল বলি বা সেই জায়গাগুলোতে কিন্তু নার্স রিক্রুটমেন্ট হয়। হ্যাঁ, মিলিটারি স্কুলগুলোতে নার্স রিক্রুটমেন্ট হয়। সেই সমস্ত জায়গায় যখনই তুমি এই মানে ইন্ডিয়া থেকে বলি বা ওয়েস্ট বেঙ্গল থেকে বলি, আমাদের এই দুটো নিয়েই আমি কথা বলছি, পাস আউট হয়ে থাকো, তাহলে সেখানে তোমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। কিন্তু ইউ মাস্ট বি আ রেজিস্টার্ড নার্স, তোমাকে তার আগে একটা রেজিস্টার্ড নার্স হতে হবে। রেলেও রিক্রুটমেন্ট হয়, আমাদের প্রচুর রিক্রুটমেন্ট হয়, তো সেইগুলো একটু খেয়াল রেখে অ্যাপ্লাই করতে হবে এবং তার জন্য পড়াশোনা চালিয়ে যেতে হবে। এটা বিদেশে হচ্ছে যাওয়া যেতে পারে বিদিশা ম্যাডাম? একদমই তাই। হ্যাঁ, কিভাবে? মানে নার্সিংয়ে, হেলথ কেয়ারের মধ্যে নার্স হচ্ছে দ্য বিগেস্ট নাম্বার অফ এমপ্লয়েজ, মানে সব থেকে বেশি হেলথ কেয়ারের সিংহভাগ হচ্ছে নার্সেসরা। তো সেক্ষেত্রে আপনি সবসময় শুনবেন যে একটা স্কারসিটি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড চলে, আমাদের ইন্ডিয়াতেও আছে। মানে কোনো হসপিটালে আপনি কখনো শুনবেন না যে ইনাফ নার্স আছে আর দরকার নেই। মানে ওপেনিং সব সময় থাকে, মানে ইন্ডাস্ট্রি ওপেনিং সব সময় থাকে অলওয়েজ। আচ্ছা, হ্যাঁ। তো বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের কলেজেও যেটা আমরা রিসেন্টলি শুরুও করেছি, সেটা হলো ফাইনাল ইয়ার স্টুডেন্টসদের আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস করাচ্ছি। তার কারণ হলো জার্মানিতে গ্রে পপুলেশন অনেক বেশি, মানে বয়স্ক লোকের সংখ্যা বেশি। তো সেক্ষেত্রে তারা প্রচুর নার্সেস রিক্রুট করছে। তার সাথে বিভিন্ন কান্ট্রিজ আছে, যেমন ইউকে, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ইউএস তো আছেই, কানাডা। তো এই সমস্ত জায়গায় হেলথ কেয়ার পার্সোনাল হিসেবে ইন্ডিয়ান নার্সেসদের ভীষণ ভালো ডিমান্ড, কারণ আমাদের কারিকুলামটা খুব ভালো। স্পেশালি আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের মানে স্কিল ওয়াইজ নার্সেসরা যথেষ্ট সাউন্ড। তো সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যেটা আমাদের কলেজে স্পেশাল একটা ফেসিলিটি পায়, সেটা হলো আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাই। আর এই জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেলেই তারা অনলাইনে ইন্ডিয়াতে বসেই জব অফার পায় এবং যাতায়াত, ভিসা থেকে সমস্ত কিছু তার এমপ্লয়ারই তাকে প্রোভাইড করে। এটা একটা বিশাল বড় অপরচুনিটি যে আপনাকে কোনো নার্সিংয়ের এক্সট্রা এক্সাম দিতে হচ্ছে না, ইউ জাস্ট নিড টু ক্লিয়ার দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ইট। মানে আমি এই আইডিয়াল কলেজে পাস করলাম, এরপর দেখা গেল যে 5 বছর পরে আমি বার্লিনে রয়েছি, ওখান থেকে ভিডিও করে পাঠাচ্ছি, এরকম হতে পারে। এবং হিউজ স্যালারি, আপনার স্পাউসও ভিসা পাবে সেক্ষেত্রে, আপনার যারা ডিপেন্ডেন্ট আছে, মানে আপনার একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি। বাহ, খুব সুন্দর। এগুলো আগে এরকম ছিল আপনি বলুন? এখন যারা সরকারি হাসপাতালের নার্স তারা তো মানে দেখছেন আর নিশ্চয়ই মনে মনে রাগ করছেন যে এরকম অপশন অ্যান্ড অপরচুনিটি কিন্তু আগে কখনো ছিল না, একদমই ছিল না। আমাদের ক্ষেত্রে আমরা যখন একাডেমিক ক্যারিয়ার শুরু করেছি আমাদের ক্ষেত্রে এত মানে এক্সপ্যানশন ছিলই না, যেগুলো এখন নতুন নতুন হয়েছে। আমি আশা করি যে যারা ওই নিজেদেরকে জেনজি বলে, ডেফিনেটলি তাদের জন্য কিন্তু প্রচুর অপশন অ্যান্ড অপরচুনিটি রয়েছে, যে যারা কিন্তু শুধুমাত্র দেশে নয়, দেশের অন্য রাজ্যে নয়, বিদেশেও তোমরা নিজেদেরকে সেটেল করতে পারো, তার একটা কিন্তু বড় সুযোগ কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, পরে আমাদের সঙ্গে একজন রয়েছেন ফোনে, আমি নিয়ে নিই। কে আছেন ফোনে? আমি রিয়া রায় কথা বলছি। কোথা থেকে বলছেন আপনি? আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া থেকে, বলুন আপনার কি প্রশ্ন আছে? আমি এই মুহূর্তে সেকেন্ড ইয়ারে পড়ছি, আমি বিএসসি মেনস্ট্রিমে পড়ছি। আমি 2024 সালে
নিট এক্সাম দিয়েছিলাম, বাট আমি কোয়ালিফাই করতে পারিনি, আচ্ছা, কারণ আমার ফিজিক্সে নাম্বারটা একটু কম ছিল। তো আমি যদি আবার মেন স্ট্রিমে এখন নার্সিং এ পড়তে চাই, সেক্ষেত্রে কি আমি পারবো? জয়েন্ট দিতে হবে, বিএসসি নিয়ে উনি পড়ছেন, তাহলে জয়েন্ট পরীক্ষা দিতে হবে, জয়েন্ট দিতেই হবে। জয়েন্ট দিতে হবে, দিয়ে তাতে ক্র্যাক করতে Qualify পারলে করতে তাহলে আবার অ্যাডমিশন হবে এখানে, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন থাকে বিস্তারিত আপনি কলেজেও আসতে পারেন, কলেজে গিয়ে কথা বললে আমার মনে হয় সব থেকে ভালো হবে। হ্যাঁ, এবং নিচে দেওয়া যে নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, নিচে দেখুন ওয়েবসাইট যাচ্ছে, হ্যাঁ সমস্ত লিঙ্ক যাচ্ছে, সব কিছু যাচ্ছে ডিটেল। এই যে স্ট্রিপটার মধ্যে, যে গ্রিন স্ট্রিপের মধ্যে যাচ্ছে সাদা দিয়ে লেখা, এখান থেকে আপনি ফলো করতে, এই দেখুন কোর্স রয়েছে জিএনএম 3 ইয়ার্স ডিপ্লোমা এবং বিএসসি নার্সিং 4 ইয়ার্সের ডিগ্রি কোর্স রয়েছে। পাশে নাম্বার রয়েছে দেখুন, এই যে পাশে 7449334888 এবং 7449522271, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন, এখনই ফোন করতে পারেন, অথবা নাম্বারগুলো লিখে রাখুন। কালকে যখন অফিস আওয়ার হবে সকালবেলা থেকে শুরু করে সকাল 10টার পর থেকে বিকেল 5টার মধ্যে ফোন করবেন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর ওনারা দেবেন। আমাকে একটু সুচন্দ্র ম্যাডাম বলুন যে পড়াশোনার পরিবেশ খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আইডিয়াল মানে আপনি যা কলেজ দেখালেন তাতে তো আমার মনে হচ্ছে আমি যদি ছোট হতাম। আচ্ছা, আরেকটা কথা ভুলে গেছি, এই আমার কথায় মনে পড়লো, আচ্ছা ছেলেদের নার্সিং পড়ার স্কোপ আছে, সুবিধা বা হ্যাঁ, ফ্যাসিলিটি কি এখানে আছে, মনে হয়? এখানে ওয়েস্ট বেঙ্গলে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নির্দিষ্ট 2-3টে জায়গায় যেখানে ছেলেরাও ছেলেরা নার্সিং নার্সিং কারণ আমি দেখেছি কিন্তু ব্যাঙ্গালোরে, হ্যাঁ হ্যাঁ, ব্যাঙ্গালোরেই একমাত্র যেখানে প্রথম হয়তো শুরু হয়েছিল। আমি দেখেওছি, এবং যে কারণে আমরা কিন্তু এখন প্রচুর আমাদের যে প্রাইভেট ইনস্টিটিউশন, প্রাইভেট হসপিটাল, নার্সিং হোম যেগুলো আমরা দেখি, এবং যেগুলো বিশেষ করে আমি বলবো যে বিড়লা, সিএমআরআই, অ্যাপোলো, সেখানে আপনি গেলে কিন্তু বুড়ি বুড়ি আমরা ব্রাদার দেখতে পাই। ঠিক আছে, এবং তাদের একটা এম থাকে যে আমরা এই বড় হসপিটালগুলো, মাল্টি স্পেশালিটি হসপিটালগুলো থেকে একটা 2 বছর 3 বছর 4 বছরের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করব, মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আমি অ্যাব্রড শিফট করব। abroad এটা কিন্তু আপনি অ্যাব্রডে যদি যান, সেখানে ইন্ডিয়ান নার্সদের থেকে আমরা এখন দেখতে পাই কেরালিয়ান বেশি। হ্যাঁ একদম, তাদের হচ্ছে মেন্টালিটিটা ম্যাটার করে, একদম। যেটা নাকি আমাদের বাড়ির বাচ্চাদেরকে আমরা বের করতে পারি না। হ্যাঁ, তো এইটা একটা মানে ডেডিকেশন অনেক বেশি আছে, ভীষণ বেশি, ভীষণ বেশি। আর এই যে যদি পরিবেশ বলি, পরিবেশ আমাদের পড়াশোনার পরিবেশে, যদি আমি এটাকে পজিটিভ বলবো না নেগেটিভ বলবো জানি না, কারণ এখন স্টুডেন্টদের জন্য এটা নেগেটিভ হিসাবে ওরা ট্রিট করে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। আমাদের যা সিলেবাস, এটা ঠিক, সিলেবাস এবং যা আছে সেটাকে ওরা ভাবে যে ওরে বাবা এত চাপ। এটা একটা, মানে আমি স্টুডেন্টদের জন্য বলবো, মানে উই আর ওয়ার্কিং উইথ হিউম্যানস, উই আর নট ওয়ার্কিং উইথ মানে কোনো মেশিনারি বা কোনো এরকম কোনো জিনিস বা রোবোটিক্স কোনো জিনিসকে নিয়ে আমরা ওয়ার্ক করি না। তো ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিনড, এবং যদি এখানে কোনো কিছু ডিস্টার্ব হয়, দ্যাট ইজ দ্য লাইফ রিস্ক অফ হিউম্যানস। সেখানে কিন্তু অনেক অনেক বেশি তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে, মেন্টালি সাউন্ড হতে হবে, যেটা নাকি আমাদের, মানে আমি সবাইকে যদি আমি মনে করি বাড়ির লোক, সেক্ষেত্রে কিন্তু আমি সেটাকে সেরকম কেয়ার নিয়ে চলবো। মানে পার্সোনাল টেক কেয়ারটা আরো অনেক একদম, বেশি, একদম। মানে এবং একটা সেটা আমরা হিউম্যানিটেরিয়ান চেষ্টা গ্রাউন্ডে করি। নেওয়া হবে, নট সেটাই আমরা প্রফেশনাল চেষ্টা গ্রাউন্ড। করি বাই দ্য ওয়ে, যে, হিউম্যানিটেরিয়ান তুমি এটা তোমার নিজের লোক হিসেবে ট্রিট করো। ঠিক, একদম, সেটা কি আপনারাও শেখান ওখানে? একদম একদম, আচ্ছা। কারণ আমরা স্টুডেন্টদের হসপিটাল ফিল্ডে পাঠানোর আগে প্রত্যেকটা জিনিস আমরা ম্যানিকিনের ওপরে তাদের প্র্যাকটিস করাই, তাদের হ্যান্ড সেট হয়, তারপরেই কিন্তু আমরা তাদের ওয়ার্ডে শিফট করি। খুব লিউক্রেটিভ অপশন তো আপনি বলছিলেন বেশ কিছু নামী হাসপাতাল, সঙ্গে আপনি এমস এর কথা বললেন, মানে নাওয়েডেজ সবথেকে আলোচনার আপনাদের বিষয় এখানে সেন্ট্রাল, ছবিতেও দেখাচ্ছে, ছবিতেও হ্যাঁ, হয়তো দেখায়, হ্যাঁ ছবিতেও ছবিতেও দেখাচ্ছে। দেখাচ্ছে, ঠিক আমি দেখছিলাম। এই যে জাস্ট এর আগের যে ছবিটা হ্যাঁ হ্যাঁ দেখালো, হ্যাঁ, আসবে দেখি হ্যাঁ, পুরো হ্যাঁ, স্ক্রিনটা একবার আমরা দেখি, তাহলে দেখতে পাবো ছবিগুলো পরপর, যে সেখানে এমসে দাঁড়িয়ে ওরা সামনে, গেটের সামনে মনে হয় দাঁড়িয়ে রয়েছে। একদম একদম। আর একটা যেটা হলের ভিতরে যে ছবিটা আছে, সেই ছবিটা মানে পার্সোনালি আমি একটা জিনিস, এইখানে এটা কি আপনাদের কলেজ ক্যাম্পাস? এটা কলেজ ক্যাম্পাস, আমাদের গ্রাউন্ড, এটা মাঠ না? হ্যাঁ গ্রাউন্ড। ও তার মানে আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আছে। রয়েছে। আচ্ছা, আমি আমাদের- এগুলো নিয়ে একটু হ্যাঁ, আলোচনা, তার আগে ছবিগুলো একটু মন দিয়ে দেখি। এই এটা যেমন আমরা টাটা ভিজিট করাই, আচ্ছা, হ্যাঁ, যাতে ওদের অনকোলজির ডিপার্টমেন্টের ভিজিটটা ওদের হ্যাঁ, মাস্ট, হ্যাঁ, হ্যাঁ, সেটা যাতে একদম। একটা সেটআপ ভালো পায়, সেই জন্য আমরা সেখানে ভিজিট করাই। এই যে আয়ুষ ডিপার্টমেন্ট, দ্যাট ইজ দ্য এমস, এমস এর আয়ুষ ডিপার্টমেন্ট, এর পরে যে এটা আমাদের নানান কোনো প্রোগ্রামে আমাদের এগুলো hall, ক্লাসরুমের seminar hall। ভেতরকার আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে এমস এর যমুনা হল বা কিছু এরকম, হ্যাঁ, হ্যাঁ, ওখানে সেখানে ওরা ইয়ে হ্যাঁ। করছে।
কোন একটা কনভেনশন মানে ইয়েতে হয়তো আমাদের ওটা অংশগ্রহণ করেছে। ইসিটি ট্রেনিং ছিল। আচ্ছা, সেখানে সেটা ওরা গিয়ে- কোথাও এখানে কিন্তু প্রপার ওয়েতে দেওয়া হয় না বা পায় না পেশেন্টরা। সেটা আপনাদের স্টুডেন্টরা একদম। ওখানে পাচ্ছে, ঠিক। আচ্ছা, এবার দেখো একটা বিষয়, অনেকে মনে করো, এবং আমরাও অনেক প্রোগ্রাম সিটিভিএনের এই স্টেজ থেকে করেছি, ব্যাঙ্গালোর বা দক্ষিণ ভারতে, এই যে ম্যাডাম বললেন না কেরালার ডেডিকেশনের কথা বললেন, এবার হচ্ছে ব্যাঙ্গালোর বা দক্ষিণ ভারতে অনেক জায়গায় কিন্তু নার্সিং পড়ানো হয়, ইভেন আমি এখানে করেছি। হ্যাঁ, তো মানে কেরালিয়ান ইনস্টিটিউট বা সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ইনস্টিটিউট নিয়ে নার্সিং পড়ানো। আমার বিদিশা ম্যাডামের কাছে প্রশ্ন থাকবে এটা, যে বাইরের রাজ্যে পড়লে কি আরও অনেক ভালো পড়াশুনো হয়, নাকি সেটা কলকাতাতেও দাঁড়িয়ে ইভেন আপনার ইনস্টিটিউট থেকে বা অন্যান্য, মানে আমাদের রাজ্যে যদি আমি থেকে পড়তে চাই, হ্যাঁ, তাহলে সেটা, কারণ বাইরে গিয়ে থাকলে সেখানে থাকা খাওয়ার একটা খরচ যুক্ত হয়, মানে কোর্স ফি অনেক বেড়ে যায়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি তাদের প্রোগ্রাম এখন করছি না বলে তা নয়, বাট আমি বাজেট দেখেছি, অনেক বেড়ে যায়। আপনার কি মনে হয় কোথায় করা উচিত, মানে আমাদের এখানে করলে কি খুব অসুবিধা হয়? একদমই নয়। আমি স্পেশালি একটা জায়গার নাম বলবো, সেখানে এমনও হয়েছে, মানে খুব দুঃখের সাথেই বলছি, যে একই বাড়িতে 3 তলায় 3টে নার্সিং কলেজ চলছে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। আচ্ছা, ঠিক আছে, এবারে আমাকে পার্সোনালি অনেক স্টুডেন্ট বা হয়তো পরবর্তীকালে পড়বে, এমন পড়তে চায়, তারা জিজ্ঞেস করেছে যে ম্যাম, ব্যাঙ্গালোরে তো এত কম টাকায় পড়াচ্ছে, তাহলে ওখানে কেন পড়তে যাব না? তো এইটা একটা জেনারেল কোয়েশ্চেন। তো আমার মনে হয় এটা খুব ভালো প্ল্যাটফর্ম এটার উত্তর দেওয়ার, যে এক তো অ্যাফিলিয়েশনের খুব সমস্যা, দ্বিতীয়ত ওই একই বিল্ডিংয়ে 3টে নার্সিং কলেজ সাইমালটেনিয়াসলি চলছে, তো এটা বলাই বাহুল্য যে সেখানে কি অবস্থা। না আছে ফ্যাকাল্টি, না আছে স্টুডেন্ট, তারা বাড়িতে বসে বসে অনলাইনে ক্লাস করছে, যেটা নার্সিং এর ক্ষেত্রে অ্যাটলিস্ট পসিবল নয়। কারণ মানে আমাদের নামমাত্র ব্যাঙ্গালোর আর নামমাত্র কলেজে একদমই তাই, কারণ আমাদের হ্যান্ডস অন সবকিছু শিখতে হয়, সেটা বাড়িতে বসে সম্ভব নয়। তো শুধু শুধু কোথায় অল্প টাকায় পড়া যাবে, সেটার কারণও আছে, কারণ তাদের ফ্যাকাল্টি রাখতে হচ্ছে না, স্টুডেন্টদের হস্টেল প্রোভাইড করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। তো শুধুমাত্র ওই টাকা সেভ করব, অথচ এমন একটা সার্টিফিকেট পাবো যেটা দিয়ে আমি আমার স্টেটে ফিরে এসে রেজিস্ট্রেশন পাবো না, চাকরি পাবো না, সেই প্রলোভনে আমার মনে হয় পা না দেওয়াই উচিত। ভালো করে জয়েন্টে বসো, র্যাঙ্ক নিশ্চয়ই করবে, সবাই পারছে, তুমিও পারবে। মানে এই ক্ষেত্রে প্রতারিত হওয়ারও একটা সম্ভাবনার কথা আপনি বলছেন। অবশ্যই। আচ্ছা, সুচন্দ্রা ম্যাডাম, আমাকে এটা একটু জানান, মানে বিশেষত স্টুডেন্টদের জন্যই জানান, যে আজকের এই যে ইন্ডাস্ট্রিটা কতটা রিকোয়ারমেন্টস থাকে প্রত্যেক বছর, মানে একটা তো ক্যাম্পাসিং এর ব্যাপার থাকেই, বা যারা পড়ছে তাদেরকে একটা প্লেসড করবার একটা রেসপন্সিবিলিটি আপনাদের ম্যানেজমেন্টের কাঁধেও থাকে, সবারই থাকে, আবার যারা পড়ছে তাদের চাকরি পাওয়ারও একটা ব্যাপার থাকে। তো সেই জায়গাটা একটু আমায় বলুন যে সেটা কিভাবে হয়, মানে এই যে সার্কেলিক একটা অর্ডার, সেটা কতটা স্মুথলি আপনারা মানে তাকে কন্টিনিউ করেন? আমরা মোটামুটি যখন আমাদের স্টুডেন্টরা ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে, তখন আমরা একটা জিনিস করাই, সেটা হচ্ছে নানান রকম পরীক্ষায় কি করে তারা বসবে বা মানে ইন্টারভিউর জন্য রেডি করা হয়, ইন্ডাস্ট্রি রেডিনেস যাকে বলা হয়। এনক্লেক্সে নানান বই টই আছে, সেইগুলো আমরা বলি যে এই বইগুলো যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু নানান রকম পরীক্ষায় তোমরা বসে সেইগুলো ক্র্যাক করার একটা চান্সেস থাকে। নোটস সেট কী করে ক্লিয়ার করতে পারো, কোন কোন জায়গা থেকে যদি তোমরা নোটস নাও বা কিছু, সেইগুলো আমরা ওয়ে আউট বলে দিই। এটার সঙ্গে সঙ্গে আমরা যদি বলি ক্যাম্পাসিংয়ের সুবিধাও কিন্তু আমরা কিছু দিয়ে থাকি, যেমন অ্যাপোলো হেলথ কেয়ার, তারপরে জেআইএস থেকে সেখানেও আমাদের ওখানে গেছে, তারপরে আমাদের লাস্ট ইয়ার তো ওই দিশান মাল্টি স্পেশালিটি হসপিটাল, ওনারাও এসে ক্যাম্পাসিং করেছে। তো আমরা এটা একটা সিস্টেমেটিক বেসিসে আমাদের বেশ কিছু স্টুডেন্টকে যদি আমরা প্লেসমেন্ট যতটা দেওয়ার চেষ্টায় আমরা সেটা থাকি এবং করার চেষ্টা করি, যাতে কেউ পড়াশোনা করলো চাকরি পেলো না, সেটা যাতে না হয়, সেই চেষ্টাটা আমাদের বরাবর থাকে। একটু আগে বিদিশা ম্যাডাম বলছিলেন যে জেনপাস বা যেটা আপনার জিএনএমজি, এই পরীক্ষায় বসলে তোমরা পাশ করতে পারবে, একটু মন দিয়ে পড়তে হবে। এই ক্ষেত্রে কোন বিষয়টা খেয়াল রেখে তারা পড়াশোনা করবে? যে কারণ আপনি তো বলছেন যে অ্যাকচুয়ালি গেটওয়ে হচ্ছে এটা, এই দুটো পরীক্ষা পাস করতে হবে, সেটার জন্য তাদের কমিটমেন্ট বা তাদের ডেডিকেশনটা কি লেভেলে থাকতে হবে, বা কিভাবে পড়াশোনাটা করবে? বাই দ্য ওয়ে, বিদিশা ম্যাডাম। এখন তো বিভিন্ন রকমের বুকস আছে এই এক্সামগুলো স্পেসিফিক, লাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আপনি পাবেন। তো আর তাছাড়া ইংলিশের আই থিঙ্ক জিএনএম এ টেস্ট হয়, তাই না ম্যাম?
এটা অবশ্য কলেজের বিষয় নয়, আমি জাস্ট আপনাদের এটা- এক্সপিরিয়েন্স না, বলে না, আমি 11, 12 এর যে সাবজেক্টগুলো হ্যাঁ, থাকে সেগুলো আরো ভালো করে। জিএনএমটা যে কোনো কোর্সের থেকে মানে যে কোনো ওয়ে থেকে ওরা যেতে পারে, Sure. আর্টস কমার্স সায়েন্স সব দিক থেকে যেতে পারে। তাই জন্য জিএনএমদের ওদের বেসিক লেভেলের ওই পড়াশোনাটা ক্লিয়ার থাকতে জানতে হবে এবং জানতে একটু হবে, ডেপথে হ্যাঁ। জানতে হবে। আর আজকে আর- একটু সায়েন্স ফিল্ডের থেকে ফোন এসছে কি? না, হাতে সময় নেই, আচ্ছা, বাই দ্য ওয়ে হ্যাঁ, দেখতে আর- দেখতে আধ ঘন্টা সময় কেটে গেল। কেটে গেল। তবে আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিং তোমাদের জন্য কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের একদম কাছে, মানে যে জোরে ঢিল ছুটতে পারো সে ছুটলে কলেজে গায়ে গিয়ে পড়বে, তাই বলে তোমরা স্টেশনে দাঁড়িয়ে ঢিল ছোড়াছুড়ি করবে না, সরাসরি কলেজে গিয়ে কথা বলো যারা কাউন্সিলর রয়েছে তাদের সঙ্গে। আজকে আমরা এখানে শেষ করব। সুচন্দ্রা ম্যাডাম এবং বিদিশা ম্যাডামকে অনেক ধন্যবাদ এবং অনুষ্ঠানের সঙ্গে থাকবার জন্য। নমস্কার সবাই।